ওরে সুরেন বাবু নামে লোকটি বড় মান্যের মান, সিন্দুক ভরা টাকা তাহার গোলা ভরা ধায়ান, তাহার কন্যা ফুলমালা আসমানের ওই চান বন্ধু হে। ফুলমালাকে পড়তে দিল গ্রামের পাঠশালায়, বই খাতা হাতে নিয়া স্কুলেতে যায়, রাস্তার লোকে তাকে দেখে করছে হায় রে হায় বন্ধু হে। সুপ্রিয় দর্শক, একটা সময় এই প্রতিবাদ সারা দেশে জনপ্রিয়তা ছিল। এখন বিভিন্ন প্রেক্ষাপট, মানুষের চিন্তাধারা পরিবর্তনের কারণে এই প্রতিবাদ দিন দিন আগ্রহ হারাচ্ছে মানুষ। এখন আমার সাথে একজন প্রতিবাদ শিল্পী আছেন, ওনার সাথে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এবং গল্পের ছলে আমরা ওনার সাথে কথা বলবো। আমি আছি মনু মার্মা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা শাওন ভাই, আপনার নাম তো এথেন্স শাওন, এর নামের ব্যাখ্যাটা আসলে কি? আসলে এইটা বলতে গেলে বলতে হয় আমাদের যে ফার্মগেট ন্যাশনাল চার্চের জমিদাতা, অর্থাৎ ওনাদের বংশের থেকে ওনারাই এই জমিগুলো দিয়ে থাকেন। তিনি হচ্ছেন মাইকেল রড্রিগস। তো এই মাইকেল রড্রিগস কাকুর সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক ছিল, মানে সম্পর্কটা হয়ে ওঠে এরকম। উনি বলেন যে ওনার একটা ছেলে ছিল, দেখতে নাকি আমারই মতো, উনি গত হয়ে গেছেন। তো তার নাম ছিল হচ্ছে অ্যাথেন্স। তো উনি আমাকে অ্যাথেন্স নামেই ডাকতেন আর কি, অনুমতি নিয়েই ডাকতেন যে আমার ছেলের নাম হচ্ছে এটা ছিল, তো আমি এই নামে আপনাকে ডাকতে পারি কিনা। তা আমি বললাম যে একটা নামই তো, এটা কোনো বিষয় না, আপনি ডাকতে পারেন। তখন থেকেই। আচ্ছা, এখন তো এই যে প্রতিবাদ যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা তো এখন প্রায় শেষ পর্যায়ে। আমাদের এই সাহিত্য সংস্কৃতি এখন মানুষ এগুলো চর্চা করে না। এখন আপনি এই সাহিত্য সংস্কৃতিতে এটা কত বছর ধরে কাজ করছেন, এটার প্রতিবাদ কত বছর ধরে? ধন্যবাদ আপনাকে। এটা বলতে গেলে বলতে হয়, যখন আমি একদম ছেলেবেলায় ছোটবেলা থেকে মায়ের কাজে সহযোগিতা করতাম, মাকে দেখতাম গুনগুন করে পাঠ করতেন, কবিতাগুলো পাঠ করতেন, ছড়াগুলো পাঠ করতেন, ওই থেকে আমার এটার প্রেমে পড়া। সেই তখন থেকেই ধরা চলে আর কি যে আমি এটার সাথে আছি আর কি। আমরা কথা বললাম এথেন্স ভাইয়ের সাথে, আমরা এখন একটা প্রতিবাদে চলে যাব। আচ্ছা ভাই, আপনার সবচেয়ে প্রিয় এবং এই পরিবেশটার সাথে যায় এরকম একটা পুঁথি আমরা আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। দেখুন, এইখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি রাঙ্গামাটি জেলার একটা পর্যটন জায়গায়, এই জায়গায় কিন্তু প্রেমের একটি দারুণ স্মৃতিচারণ প্রীতিচারণ আছে বলে রাঙ্গামাটিবাসী সবাই অবগত। তাই প্রেম নিয়ে আমি এখন কিছু বলতে চাই। জেলা গাজীপুরে যাই গো বলে ও গো প্রাণের ভাই, আস্তে ধীরে শোনেন সবাই বলে আমি যাই, ঘটনা সবার জানা, ওরে কানা সদর হইল থানা, ওই থানার ঘটনায় আজি করিব বর্ণনা। শোনেন বন্ধুগণা মূল ঘটনা কিসে কি হইল, প্রেমের ঘটা যথা তথা প্রেমেতে পড়িল মেয়ে রূপবতী গুণবতী সরস্বতী অতি, ক্রাশে খায় দেশের মানুষ পাড়া প্রতিবেশী, মেয়ের নাম সুন্দর। বাহ বাহ, অনেক চমৎকার। আপনার কাছ থেকে আমি একটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে যে এই যে প্রতিবাদ আসলে আপনার কাছে ব্যাখ্যাটা কীরকম? যে আমার যে ধারণা, কোনো একটা লেখা বা কোনো একটা কবিতা সেটাকে ভিন্ন আঙ্গিকে প্রকাশ করার প্রতিবাদ, সেটাকে আপনি মনে করেন নাকি আপনি ব্যাখ্যাটা আপনার কাছে অন্য? না, আপনি যে প্রশ্নটা করলেন আমার কাছে যেটি মনে হয়, পয়ার ছন্দে অর্থাৎ স্বরবৃত্ত ছন্দেও লিখলে সেটাকে কিন্তু পুঁথির আদলে পাঠ করা যায়, পড়া যায় আর কি। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আবার বন্দে আলী মিয়ার আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। অর্থাৎ এগুলো প্রতিবাদ হিসেবে ধরা হয়। কাজী নজরুল ইসলাম যেরকম করে লিখছেন, আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, সূর্য মাম্মা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে। আচ্ছা, আপনার এই প্রতিবাদ আসলে অতুলনীয়। আপনার বচনভঙ্গি, আপনি অনেকদিন ধরে এই সংস্কৃতির সাথে জড়িত আছেন। এখন এগুলো আসলে মানুষ চর্চা করে না, আসলে এটার কারণটা কী হতে পারে? এটা আসলে অজানা, প্রচার নেই, প্রসার নেই। পুঁথিপাঠ
একটা সময় কিন্তু গ্রামে গঞ্জে হাটে মাঠে ঘাটে বাজারে মাজারে ট্রেনে এগুলো পাঠ করা হতো। মানুষের বিনোদন করবার মতো আর তেমন কিছু ছিল না, এটি নিয়েই মানুষের বিনোদনের একটা জায়গা ছিল পৃথিবীর শুরু থেকে। অর্থাৎ আমি এটা নিয়ে গবেষণা করতে গিয়ে দেখলাম ব্রিটিশ ন্যাশনাল মিউজিয়ামেও 1129 খ্রিস্টাব্দে 3টি পুঁথির সংরক্ষণ পাওয়া যায়। আর পুঁথিটা তো আমাদের সাহিত্য, বাংলা ভাষার শিকড়। তো সেটি যদি 1129 খ্রিস্টাব্দে ব্রিটিশ ন্যাশনাল মিউজিয়ামেও সংরক্ষিত হয়, আমাদের তো সেটা আরও করা উচিত। এটা আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে, এজন্য মানুষের ভেতরে শান্তি থাকছে না, প্রেম থাকছে না, দরদ থাকছে না, মায়া থাকছে না। মানুষের চাই চাওয়ার কোনো শেষ নেই, মানুষের ভেতরে এখন প্রেম নেই। কেন নেই? এই নিজের সংস্কৃতি এইটাকে ভুলে গেলে, মাকে ভুলে সে জাতি খুব বেশি দিন এগিয়ে যেতে পারে না। নিজের সাহিত্য, নিজের সংস্কৃতি এগুলোকে ভুলে গেলে সেই জাতি খুব বেশি দিন টিকে থাকতে পারে না, সক্রিয় হতে পারে না। আচ্ছা, এই যে এই সংস্কৃতি রক্ষার জন্য আসলে আমাদের কি করা উচিত? সরকার বা যারা পৃষ্ঠপোষক আছেন তাদের আসলে এটার উদ্যোগ কীরকম হওয়া উচিত? অবশ্যই যারা বাংলাদেশের শিল্প সংস্কৃতির জায়গাটা দেখেন, আর এখন তো এই কথা আমি অকপটে বলতেই পারি, এমন কোনো জায়গা নেই যে যেখানে সিন্ডিকেট নেই। আপনি সে বাদামওয়ালার থেকে চাওয়ালার থেকে যেখানে যাবেন সব জায়গায় একটা সিন্ডিকেট কিন্তু রয়েই গেছে। তো যারা বাংলাদেশের শিল্প সংস্কৃতিটা দেখেন তাদের এটা জোর দেওয়া উচিত। এখন কি আসলে আপনার কোনো প্রাতিষ্ঠানিক কোনো এটার বিষয়ে কোনো পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, অবশ্যই এইটা আমার ভেতরে ভেতরে স্বপ্ন একটা আছে যে মরে যাওয়ার আগে অন্তত একটা কিছু করে যাব, যেখানে এসে মানুষ বসবে থাকবে, সেখানে শুধু পুঁথি পাঠ হবে, পুঁথির গল্প হবে, পুঁথির কথা হবে। বাংলা ভাষায় আমরা যারা আছি, যারা বাংলা ভাষাটাকে এখনও ভালোবাসেন, যারা মাকে ভালোবাসেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি যে এই পুঁথি পাঠ নিয়ে আমি একটা সংগঠন, এটা শুধু সংগঠনই না, এমন একটা প্রতিষ্ঠান করে যেতে চাই আমার পরবর্তী সময়গুলোতে যেন মানুষ ওখানে বসে এই পুঁথির কথাগুলো বলতে পারে, তাকে যেন আমার মতো অত বেশি দৌড়ে বেড়াতে না হয়। আমি এইটুকুন করে যেতে পারলেই এই পৃথিবীতে আসা আমার সার্থক বলে আমি মনে করব। আচ্ছা, আপনি তো প্রায় দেশের 64 জেলায় এই পুঁথিপাঠ করে থাকেন। এখন আমাদের এই প্রজন্মের, নতুন প্রজন্মের এটার প্রতি আগ্রহ কীরকম দেখছেন আপনি? আপনি তো বিভিন্ন জায়গায় দেখছেন। আমি মনে করি আমি কিন্তু শুধু যে এই পুঁথিপাঠ করি বলে যদি এই পুঁথিপাঠ নিয়েই ডুবে আছি তা কিন্তু নয়। জার্মান সাহিত্য, ফ্রান্সের সাহিত্য, এদের কালচার, এরা কি করছে, আমেরিকান সাহিত্য, আমাদের সময়ের এরা কি করছেন, কতটুকুন এগিয়ে যাচ্ছেন, সেই তুলনায় আমরা কি করছি, এটা নিয়েও কিন্তু আমাদের পরিকল্পনা আছে। সেই ক্ষেত্রে আমি বলবো আমার দেশের যারা তরুণ তরুণী যুবক ভাইরা আছেন, আমার এত বেশি ভাল লাগে বাংলাদেশের ছেলে মেয়েদের মেধা মাথা এত বেশি ভালো যে, এবং আমি যখন আপনি যে প্রশ্নটা করছেন সেটার উত্তর দিতে গেলে আমি এক বাক্যে বলতে হয় যে দেশের যতগুলো জায়গায়, বিশ্ববিদ্যালয়গুলোতে, কলেজগুলোতে গিয়েও যদি আমি পুঁথিপাঠ করি, এরা কান খাড়া করে খুব ভালো মতো এটাকে নেয়। অর্থাৎ এখনো পর্যন্ত এটার গ্রহণযোগ্যতা সাংঘাতিকভাবে আছে, জনপ্রিয়তা আছে, গল্প আছে, শুধু প্রচারণার অভাব। আমাদের জেলা শিল্পকলা একাডেমি অথবা বাংলা একাডেমির মহাপরিচালক মহোদয় আছেন নুরুল হুদা ভাই, তিনিও কিন্তু পুঁথি লেখেন, অথচ তার সঙ্গে যে আমার একটা যোগাযোগ সেটা কিন্তু সেইভাবে নেই। দূর থেকে হয়তো বা আমি ওনাকে চিনছি, উনি আমাকে জানছে শুনছে, তো তিনিও পুঁথি লেখেন। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছর পূর্তি উপলক্ষে উনি একটি লেখা লিখেছেন যেটা সাংঘাতিক পুঁথির সুর করে পাঠ করা যায়। এইটাতে ওনাদের তো বড় জায়গায় বসে আছেন, আমি একটা জায়গায় আওয়াজ দিলে যতটুকুন আওয়াজ হবে, আর নুরুল হুদা ভাই উনি একটা আওয়াজ দিলে কিন্তু সেই আওয়াজটা বাংলা ভাষার একদম গোটা জায়গায় ঢেউ লেগে যাবে। আমি তো পুকুর, আমি হচ্ছে পুকুর, ওনারা হচ্ছেন মহাসমুদ্র। তো সমুদ্রের ঢেউ আর হচ্ছে পুকুরের ঢেউ তো এক হতে পারে না। আপনার আমি চাচ্ছিলাম যে রাঙামাটি নিয়ে আপনি একটা পুঁথিপাঠ করেন, যেহেতু আপনি রাঙামাটিতে আছেন এখন, রাঙামাটি পল্লব পার্কে, আমি চাচ্ছি যে একটা রাঙামাটি নিয়ে একটা পুঁথিপাঠ। হ্যাঁ, এখানে এসে এই রাঙামাটি জেলার বিষয় নিয়েই আমার একটা বিষয় লিখতে ভালো লেগেছে, কয় লাইন আমি লিখেছি আর কি, সেটা একটু দেখেই বলতে হবে, যেহেতু তাৎক্ষণিক এটা রচনা করা, তাৎক্ষণিক রচনা করা বিষয়গুলোকে একটু দেখেই বলতে হবে। জেলা রাঙামাটি
জেলা রাঙামাটি মানুষ খাঁটি বলে আমি যাই, বাংলাদেশের মানুষ মোরা সবাই ভাই ভাই। জেলা সুন্দর কত, জেলা সুন্দর কত, মনের মতো আহা চমৎকার। এমন জেলা পৃথিবীতে কোথাও নেই আর। পাহাড় পর্বত কত, পাহাড় পর্বত কত, ফল যত খেতে দারুণ মিষ্টি। মন হারিয়ে যায় তখন যখন হয় বৃষ্টি, কি যে মজা লাগে ভাইরে মজা লাগে। অসম্ভব সুন্দর সন্ধ্যায় আপনাকে রাঙামাটিতে আসলে রাঙামাটিতে আপনার সাথে পরিচয় হতে পেরে আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি হয়েছে। আপনাকে রাঙামাটি যেসব, আচ্ছা আপনার কাছে রাঙামাটি আসলে কেমন লাগে? না, রাঙামাটি তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ আমরা বেলা শেষে যার কাছে ভর করি, তো সেই রবীন্দ্রনাথই তো বলে গেছেন যে গ্রাম ছাড়া ওই রাঙামাটি, রাহা কি চমৎকার, কি সুর, তাকে আমরা কোথায় পাই না, রাঙামাটিতেও চলে এসেছে। এটা অপূর্ব, আসলে অপূর্ব। সকালবেলা যখন ঘুম ভেঙে আমি এখানে এসে আমি কিন্তু নামাজ পড়ে তারপরে হচ্ছে বেরিয়ে যাই হাঁটতে। তো পাহাড়ে একা একা হাঁটতে যাই। অনেকে আমাকে বলছে যে এখানে নাকি কি সব অনেক কিছু হয় না, আমি কিছু পাইনি, কিছু হয় না এখানে। এগুলো আসলে আপনার গুজব, এগুলোতে কান দেবেন না। এখানকার মানুষ, এদের ভেতরে এখন শিক্ষার আলো ছড়িয়ে গেছে। আপনারা সবাই রাঙামাটি আসবেন, একবারের জন্য হলেও আসবেন। 2009 একবার এসেছিলাম, আবার এইবারটা এসেছি, তখনকার থেকে এখন আরও বেশি দারুণ লাগছে। ভাবছি বউ নিয়ে চট করে আবার চলে আসবো। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বললাম, আমরা আর কথা না বাড়াই আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো জায়গায় নতুন কোনো মানুষকে নিয়ে আমি আবার আপনাদের সামনে আসবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। জেলা রাঙামাটি, জেলা রাঙামাটি মানুষ খাঁটি বলে আমি যাই, বাংলাদেশের মানুষ মোরা সবাই ভাই ভাই। জেলা সুন্দর কত, জেলা সুন্দর কত, মনের মতো আহা চমৎকার। এমন জেলা পৃথিবীতে কোথাও নেই আর। পাহাড় পর্বত কত।